তোলো সাহস থাকলে আমার গায়ে হাত তোলো, তোলো। রঞ্জা, তোমার এত বড় সাহস হয় কি করে? আমি তো মাথা ঠান্ডা রেখে শান্তভাবেই কথা বলছিলাম। রঞ্জা আমাকে চ্যালেঞ্জ করলো। এখন আমার ইচ্ছে করছে না তোমাকে কষিয়ে একটা থাপ্পড় মারে। চড় মারবে আমাকে। যদিও আমি তোমাকে সেরকম পছন্দ করি না, আর আমি মনেও করি না বসু মল্লিক পরিবারের তুমি যোগ্য। তবু সম্পর্কে তুমি আমার থেকে সামান্য বড় বংশের বড় ছেলে। এই বসু মল্লিক পরিবারে সম্পর্কের মর্যাদা রাখাটা নিয়ম। একটা কাজ করো না, রঞ্জাকে গৃহপ্রবেশের জন্য রাজি করিয়ে নিয়ে এসো। আর যদি সেটা না করতে পারো তাহলে আমি নিজের মতো করে চেষ্টা করব। ছোট ম্যাডাম, মল্লার বাবু কিন্তু সাংঘাতিক লোক। এই মুহূর্তে গুরুজি, বড় ম্যাডাম কেউ এখানে নেই, সবাই উকিলের সঙ্গে পরামর্শ করতে গেছে। রঞ্জা, তোমার একটা কথা বলে রাখছি, তোমার ইচ্ছের বিরুদ্ধে এখানে কেউ কিচ্ছু করতে পারবে না, কথাটা মাথায় রেখো। আর বিবেক্ষণ এখান থেকে চলো, আমরা সরাসরি উভয় লোকের সঙ্গে কথা বলবো। সবকিছু একটা সীমা আছে, এসব এলো। ব্যাস, আর না। এবার আমাকে নিজেই নিজের একটা ব্যবস্থা করতে হবে। আমি ঠিক করে নিয়েছি আমি কি করব। দিদি, তুমি বড় বৌমাকে বরণ করে ঘরে তোলো, তারপরে আমি মল্লারের বউকে বরণ করব। সে আসছে নিশ্চয়ই। এই বরণটা হয়ে গেলে পিলু নিজে গিয়ে ওর যাকে নিয়ে আসবে, কেমন? মল্লার, তুই ধুতি পরে আয়, জোরে দাদুকে প্রণাম করবি তো, যা। আহির, রঞ্জা তৈরি তো? আমি যাবো আনতে। এই বসু মল্লিক পরিবারে সম্পর্কের মর্যাদা রাখাটা নিয়ম। একটা কাজ করো না, রঞ্জাকে গৃহপ্রবেশের জন্য রাজি করিয়ে নিয়ে এসো। সেটা যদি না করতে পারো তাহলে আমি নিজের মতো করে চেষ্টা করব। দাঁড়াও মা, আমার কিছু কথা আছে, সেই কথাগুলো আগে বলে নেওয়া দরকার। মামুনি, ওস্তাদজি কিন্তু খুব চোটে আছেন, একটু আগে যাচ্ছে না, তাই কাণ্ড হয়েছে। বল, কি বলবি? বলছি আচার অনুষ্ঠানগুলো মিটে যাওয়ার পর তারপরে বললে ভালো হতো না? না, কথাটা বলে নেওয়া দরকার, না হলে আমি এই ফ্যামিলিতে ঢুকবোই না, এক্ষুনি এখান থেকে চলে যাব। কি বলছিস তুই? মল্লার, যা দাদুকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ, যাচ্ছি।
আমার বড় নাতিকে বরণ করে বাড়িতে ঢোকানো হলো? আগে না। তার আগে আমার কিছু কথা আছে। তবে ভালোই হয়েছে আপনি এসে গেছেন। মল্লার রঞ্জাকে জোর করে এই বাড়িতে আনার চেষ্টা করেছিল, রীতিমতন ওর গায়ে হাত তোলা পর্যন্ত চেষ্টা করেছিল। তাই ভবিষ্যতে আমি যদি কখনো এরকম অসভ্য আচরণ দেখি, তাহলে আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আপনাদের কারোর সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখবো না। দাদু, তুমি জানো না রঞ্জার কি পরিমাণ উদ্ধত্ত। আমি সব চুপচাপ সহ্য করবো নাকি? আপনাদের পরিবারে বুঝি মেয়েরা কথা না শুনলে, উদ্ধত দেখালে গায়ে হাত তোলা হয়? এটাই বুঝি এই বাড়ির নিয়ম? মা, তাহলে বরণ করার কোনো প্রয়োজন নেই। বড় বৌমা, এসব কি করছে তোমার ছেলে? সব্যসাচী কোথায়? সুকুমার? আর বউ যদি অবাধ্য হয় তাহলে কি মল্লা শাসন করবে না? দাঁড়াও আহির, তোমার দাদুকে বলো শাসন করা আর গায়ে হাত তোলা এক নয়। কিন্তু এভাবে মুখ ফিরিয়ে চলে যেও না, এতে ওনার অসম্মান হবে। মা, সকলের বোঝা উচিত কোন শিক্ষিত মেয়ে এই ধরনের আচরণ কখনো মেনে নেবে না। সব থেকে বড় কথা, এই বিয়েটাই মেনে নেবে না। রঞ্জার যেভাবে বিয়ে হয়েছে সেটা কোনো শিক্ষিত মেয়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। সেটা আপনাদের সবার বোঝা উচিত। তা তুমি কি চাও? তোমার ভাইয়ের সংসার শুরু হবার আগেই সেটা ভেঙে যাক? আর শোনো আহির, মল্লার কিভাবে তার বউকে শাসন করবে সেই ব্যাপারে তোমার কথা বলা কি উচিত হচ্ছে আহির? কেন? আপনার কথা অনুযায়ী আমি তো আপনাদের বংশের বড় ছেলে, তো ভেবে দেখলে আমি তো মল্লারকে শাসন করতেই পারি। সেই অধিকার তো আমার রয়েছে, তাই না? আর আপনাদের পরিবারে তো সম্পর্ক শব্দটাকে খুব গুরুত্ব দেওয়া হয়। তাই আমি কিচ্ছু বলতে পারবো না কোনো অন্যায় কাজ দেখতে পেলে। তাই সবার আগে আপনাকে আমায় কথা দিতে হবে, মেয়েদের সাথে কোনো রকম অন্যায়, গায়ে হাত তোলা, জোর জবরদস্তি, এগুলো কিচ্ছু করা চলবে না। যদি কথা দিতে না পারেন তাহলে আমি এক্ষুনি এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যাব, আমার কোনো সমস্যা নেই। সুমল্লার, আমায় কি এই কথাটা দেওয়া সম্ভব? দাদু থাক, থাক না এসব কথা। এতদিন পরে তোমার বড় নাতিকে ফেরত পাচ্ছ। এই বড় নাতির জন্য তুমি দিনের পর দিন কষ্ট পেয়েছ। তার এই পরিবারে ফিরে আসাটা জরুরি। আমি কথা দিচ্ছি আহির, তুমি যা চাইছো তাই হবে। জেঠিমণি, বরণ করো। কি তফাৎ দুই নাতির মধ্যে! শুনলে তো আহির, শুনলে? মল্লারের জন্য আমি গর্ববোধ করি। তুমিও এই বংশের ছেলে হয়ে ওঠো, মায়ের কাছে আমি এটাই প্রার্থনা করি। কিন্তু আপনি আমার কথাটা সচিব, থাক না, এখন এসব কথা কাটাকাটি করে কি লাভ? পরে আস্তে আস্তে ঠান্ডা মাথায় সকলকে বুঝিয়ে বলা যাবে না হয়। মামুনি, তুমি বরণটা করো।
তোমার সামনে আমাকে এইটুকু কথা দিতেই হতো, কিন্তু মল্লার বসু মল্লিক নানাভাবে নিজের সম্মান রাখতে জানে, মেয়েদের কন্ট্রোলও করতে জানে। তোমার চোখের আড়ালে অনেক কিছু হবে আহির, অনেক কিছু। এবার চলো দিল, দাদুকে প্রণাম করবে, চলো। এসো। সুখী হও। শোনো বড়নাথ বউ, তোমার তো বিয়ে আগেই হয়ে গেছে, আর সংসারও তো করছিলে সুরমণ্ডলে, কিন্তু তবু আমি বললাম যে তোমাকে বরণ করে বসু মল্লিক পরিবারে তুলতে। কেন বলো তো? আজ থেকে তুমি বসু মল্লিক বাড়ির বউ, তাই বসু মল্লিক বাড়ির বউ হিসেবে এবারই মর্যাদা রাখার দায়িত্ব কিন্তু তোমার ওপর। তুমিও আশা করি এই পরিবারের নিয়ম কানুন মেনে চলবে। আমরা কিন্তু অত্যাচারী গুন্ডা নই, যেটা যেটা তোমার বরের ধারণা। তুমি আমার বড় নাতির বউ, তোমার দায়িত্ব সব থেকে বেশি। আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে তুমি কতখানি যোগ্য। আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে তুমি কতখানি যোগ্য। পারবে? চেষ্টা করব। বেশ, তাহলে তোমার প্রথম কাজ, তোমার ছোট যা মল্লারের বউকে পরিবারে নিয়ে এসো। এবাড়ির বউ হিসেবে সে যেন এবাড়ির ভাত কাপড় গ্রহণ করে, সেটা দেখা তোমার দায়িত্ব। আহির, আশা করি এতে তোমার শর্ত ভঙ্গ হলো না? ও, দাদু একেবারে চুপ করিয়ে দিয়েছে আহিরকে, আর কিচ্ছু বলতে পারছে না। আহির, তুমি তোমার বড় নাতি, তোমার জায়গা এ পরিবারে একদম আলাদা। মা কালী যখন তোমাকে এতদিন পরে ফিরিয়ে দিয়েছেন, এর তো একটা কারণ আছে নিশ্চয়ই। একটা পরিবারের নিয়ম কানুন তৈরি হয় কিন্তু অনেক দিন ধরে। আগে সে নিয়ম মেনে দেখো, কেমন থাকো, তারপরে প্রতিবাদ করবে। আমি তো এসেইছি এ পরিবারের থেকে নিয়ম মেনে বাজে সব নিয়ম কানুন পাল্টাবো বলে। তাতে যত সময় লাগুক না কেন, এই পরিবার নিজেদেরকে পাল্টাবে আর সুরমণ্ডল ফিরিয়ে দেবে গুরুজিকে। আজ থেকে আমার এই নতুন যুদ্ধ শুরু হলো। প্রথম কাজ, ছোট ম্যাডামকে এ বাড়িতে আনা। হ্যাঁ, ঠিক বলছেন, ঠিকই বলছেন। আমি বলছিলাম যে একটু সময় দিলে ভালো হয় না? আমি একটু আলোচনা করে আপনাকে জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। কইতেছিলাম কি দাদা, তুমি তো এই শরীরের অবস্থায় কোনো মিউজিক কনফারেন্সে যাইতে পারবা না। তো এখন সামনে যে কটা মিউজিক কনফারেন্স আছে বা আমাদের কাজ আছে, ওইগুলো সব ক্যান্সেল করে দিই, বাতিল করে দিই। সব বাতিল করে দিলে কি করে হবে রে উদয়?
তোর বৌদির যা মানসিক অবস্থা এখন, তাতে কত কি আছে না আছে তাই তো জানা নেই। সুরমণ্ডলের ফান্ডটাও তো হাতছাড়া হয়ে গেল। টাকা কড়ি যা আছে সব তো ইনভেস্ট করা আছে উদয়। কোথায় কত কি আছে তার হিসেব তো করতে হবে, সেগুলো তো করা হয়নি। ও আদিত্যদা, আমি বলছিলাম কি ওসব হিসেব তুমি পরে করবে, আগে না দিদিভাইকে সামলাও গো। দিদিভাইটার মন একদম ঠিক নেই, কেমন পাগলের মতো করছে জানো। আমি না সোজা সবটা একটা কথা বুঝি, দিদিভাই যে ভুলটা করেছে তার ফল আমাদের সবাইকে ভুগতে হচ্ছে, আর ভুগতে হবেও। এখন আর মাথা চাপড়ে হাহুতাশ করে চেঁচামেচি করে কি লাভ বলো তো? ঋতু, বড়গিন্নিরে সহজে বোঝানো যাইব না। তার মনের ভিতরে যা ঝড় হইতাছে। আমি একটা কথা কই, আমার মন বলতাছে যিনি বিপদ দিছেন তিনি কাটিয়ে দিব। অস্থির হইয়া লাভ নাই কিছু। না মা, অস্থির নয়, তবে আমাদের তো নিজেদেরটাও এবার ঠিক মতন বুঝে নিতে হবে। জেঠুমনি, জেঠুমনি, একটু আগে মল্লার দা এসে রঞ্জাকে ও বাড়ি নিয়ে যাওয়ার জন্য অনেক জোর জবরদস্তি করছিল, তখনও তোমরা ফেরোনি। তবে আহিত্যা সবটা সামলে নিয়েছে। কি বলছিস কি তুই? হ্যাঁ মা। দাদা, এসব আর মানুন যায় না। তুমি সব্যসাচীদার সঙ্গে কথা কও। মল্লার ছেলেটা এবার আমার হাতে মার খাবে। নেহাত পিরু একটা সংকল্প করেছে, তাই একটা বড় লড়াইতে নেমেছে, কিন্তু এইভাবে চললে তো। গুরুজি, আমি আপনাকে আগেই বলেছিলাম ওরা কখনো পাল্টাবে না। গুরুজি, ওরা রঞ্জাকে জোর করছিল ফিরিয়ে আনার জন্য, আমি বাধা দিয়েছি। আমি বলেছি এসব চলতে থাকলে আমি মাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসবো। কিন্তু গুরুজি, পণ্ডিত দিগ্বিজয় বসু মল্লিক কি করলেন জানেন? রঞ্জাকে ফিরিয়ে আনার দায়িত্বটা সম্পূর্ণভাবে পিলুর উপর দিয়ে দিল। আর পিলু সেটা স্ব ইচ্ছায় গ্রহণ করে নিল। আমি আর কি বলবো? বোঝো কাণ্ড। এবার কি করবে পিলু? গুরুজি, গুরুজি, আমার মনে হয় ছোট ম্যাডামের সঙ্গে একবার কথা বলা উচিত। আমি আর ছোট ম্যাডাম আমরা দুজনে মিলে যদি একসঙ্গে ওই পরিবারে থেকে লড়াইটা করি তাহলে খুব ভালো হতো। তুমি থামো পিলু। তুমি কোন লড়াইয়ের কথা বলছো বলো তো? কোন লড়াইয়ের কথা ভাবছো তুমি? গুরুজি, সকালবেলায় ওর গান বন্ধ করে দেওয়ার ব্যবস্থা হচ্ছিল। আমি তো এই কথাটা আপনাকে আগেও বলেছিলাম। দাঁড়া, একটু শান্ত হতো এবার। পিলু যেটা ভেবেছে সেটা যে সোজা কাজ নয় তো জানা কথা। ঋতু, এই খাবারটা নে। আজ রাতে তো এখানে রান্না করার কোনো ব্যবস্থা নেই, আমি আলাদা করে রান্না করে এনেছি, ধর। কিন্তু সোহিনী, তুই যে আমাদের জন্য ও বাড়ি থেকে আলাদা করে রান্না করে আনলি, ও বাড়ির কেউ জানে? জানার আবার কি আছে? আমাকে বড় বউ হিসেবে ওনারা সবাই তো নিয়ে গেলেন, এখন আমার সিদ্ধান্ত তো মানতেই হবে ওনাদের। ঋতু, আর এই লড়াইটা তো শুধু পিলু একা করবে না, আমিও করব। ওই কি দাদা, পিলু একবার রঞ্জার সঙ্গে কথা কও। দলে তো ভারী হইতে হইব, বুঝলে না? আজ নয় বাবা, আজ নয়। রঞ্জা যে কি পরিমাণ আপসেট হয়ে আছে সেটা বলার নয়। স্বাভাবিক। আচ্ছা পিলু, তোমার মনে হয় এই ধরনের লড়াই করা সম্ভব? তাই না, আমার তো পুরো চেষ্টাটাই বৃথা বলে মনে হচ্ছে। গুরুজি, আপনি তো বলেছিলেন আমার পাশে থাকবেন, তাহলে একটু ওস্তাদজিকে বোঝান না। উনি ওখানে গিয়ে প্রতিবাদ করা শুরু করেছেন, কাউকে সম্বোধনও করেননি। আমি জানি
আজকে যা যা হয়েছে খুব খারাপ হয়েছে, কিন্তু আমাদের তো হাল ছাড়লে হবে না। ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না। চড়ছিস কেন রে আহির? শোন, রঞ্জার বিষয়টা কাল ভাবা যাবে। আমাদের এখন পিলুর পাশে দাঁড়াতে হবে আহির। মাথা তো আমারও গরম হচ্ছে, কিন্তু গরম হলে তো চলবে না, তাই তো পিলু? আমাকে মাথা গরম হইলে আমরা জয় বজরংবলী কয়া দেব, আর তখনই পিলুর কথা মনে পড়বে, তাই না পিলু? এই মায়াটা আমাকে লিগা কত লড়তাছে, এই কথাটা ভুললে চলবো না। হ্যাঁ, তোমরা সকলে মিলে ওকে মাথায় তোলো। আর ওর এই সমস্ত উদ্ভট চিন্তা ভাবনায় তোমরাও নাচো। বসু মল্লিক পরিবারের ব্যবহারটা আমার যা সহ্য হচ্ছে না।